অভিষেক কন্যা মামলায় পুলিশি মারধর, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে সিট গড়ের দিল সুপ্রিম কোর্ট। আবাসে নাম বাদের আর্জি তৃণমূল নেতাদের। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য মামলায় 2 মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশি হেফাজতে তাদের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। এর তদন্ত করবে সিট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য মামলায় কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে আপাতত স্থগিতাদেশই বহাল রাখল শীর্ষ আদালত। বলা হয়েছে, এখনই সিবিআই এই মামলার তদন্ত করবে না। ধৃত 2 মহিলাকে পুলিশি মারধরের ঘটনায় আগে তদন্ত করবে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট। সুপ্রিম কোর্ট থেকে সেই দল গড়ে দেওয়া হয়েছে। এই সিটের তদন্তের উপর নজর রাখবে আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই বেঞ্চের নজরদারিতে তদন্ত চলবে। রাজ্য পুলিশ ব্যর্থ হলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে, জানিয়েছে আদালত। আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে অভিষেকের কন্যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল মাস 2 আগে। সেই ঘটনায় 2 মহিলাকে গ্রেফতার করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে এই মামলার শুনানি হয় সোমবার। আইপিএস অফিসার আকাশ মাঘারিয়ার নেতৃত্বে সিট গঠন করেছে আদালত। বিচারপতি জানিয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে সিটকে। অভিযোগকারিণী 2 মহিলাকে পর্যাপ্ত নিরাপত্তাও দিতে হবে। এই মামলায় হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। বিচারপতি কান্তের পর্যবেক্ষণ, প্রতি ঘটনায় সিবিআই কে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই। রাজ্যের সংস্থাকে সুযোগ দেওয়া উচিত। শুরুতেই কেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো, প্রশ্ন তুলেছেন বিচারপতি। সংশ্লিষ্ট আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি কান্তের মন্তব্য, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ। আপনি কি মনে করেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারবেন না? দ্রুত তদন্ত শুরু হওয়া দরকার। এই ধরনের অপরাধে কোনো আইপিএস তদন্ত করতে পারবেন না বলে মনে করছেন কেন? বিচারপতির আরও মন্তব্য, পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসারেরা নিরপেক্ষ তদন্ত করতে পারবেন না, এটা প্রথমেই কেন মনে করে নেওয়া হচ্ছে? রাজ্যের অফিসারদেরও সুযোগ দেওয়া হোক। রাজ্যের পুলিশ কি এই তদন্ত করতে পারত না? সিবিআই একসঙ্গে কত তদন্ত করবে? তাদের হাতে তো আরও মামলা রয়েছে। এতে গোটা আইপিএস স্কুলের মনে হবে সামান্যতম তদন্ত তারা করতে পারছেন না। মামলাকারীদের আইনজীবী সওয়ালে বলেন, জেলের মধ্যে মহিলাদের মারধরের ঘটনা, তাকে স্বয়ং ডিজি বলছেন কাল্পনিক, এজি বলছেন ভিত্তিহীন। সেখানে রাজ্য পুলিশের কাছ থেকে কিভাবে নিরপেক্ষ তদন্ত আশা করা যায়? সুপ্রিম কোর্ট আগের দিন হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। আপাতত তা বহাল রাখা হয়েছে। আদালত জানিয়েছে, রাজ্য পুলিশকে আগে সুযোগ দিতে হবে। তারা ব্যর্থ হলে কেন্দ্রীয় সংস্থা এই ঘটনার তদন্ত করবে। পুলিশি হেফাজতে তাদের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই 2 মহিলা। মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু আগে রাজ্যের অফিসারদের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টে। শুধুমাত্র আরামবাগ মহকুমাতেই আবেদনের সংখ্যা 77। একথা জেনে বিরোধীদের দাবি, কেন্দ্রীয় আবাস প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অমূলক ছিল না। তৃণমূল দুর্নীতির অভিযোগ মানেনি। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় তৃণমূলের বেশ কিছু নেতা, জনপ্রতিনিধি এবং তাদের আত্মীয়দের নাম থাকার অভিযোগ উঠেছে হুগলিতে। বর্তমানে ওই তালিকার চূড়ান্ত যাচাই পর্বে বাংলা আবাস যোজনা থেকে সেই সব নেতাদের অনেকেই নিজেদের অযোগ্য দাবি করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন জেলা প্রশাসনের কাছে। শুধুমাত্র আরামবাগ মহকুমাতেই আবেদনের সংখ্যা 77। একথা জেনে বিরোধীদের দাবি, কেন্দ্রীয় আবাস প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অমূলক ছিল না। তৃণমূল দুর্নীতির অভিযোগ মানেনি। আরামবাগ মহকুমার গোঘাট 2 ব্লকের তৃণমূল সভাপতি সৌমেন দিগার ওই তালিকা থেকে তার বাবা শঙ্কর দিগারের নাম কাটার আবেদন করেছেন। তিনি বলেন, 2018 সালে সমীক্ষার সময় আমাদের মাটির বাড়ি থাকায় আবাস তালিকায় বাবার নাম ছিল। এখন চাষাবাদ করে বাড়ি করেছি, তাই নাম কাটানোর আবেদন করেছি। একই কথা জানান গোঘাটের বেঙ্গাই অঞ্চল তৃণমূল সভাপতি মিলন কেওড়া, আরামবাগের মলয়পুর 2 পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি প্রবীর মুখোপাধ্যায়ের মতো অনেকেই। আবার গোঘাট 2 ব্লকের তৃণমূল পরিচালিত শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামীর বক্তব্য, আমি মাটির বাড়িতে থাকলেও প্রধানের পদে থেকে আবাস নেব না বলে লিখিত জানিয়েছি।
গোঘাট এক ব্লকের দলের সভাপতি সঞ্জিত পাখিরা জানিয়েছেন, তারা এখনো মাটির বাড়িতে থাকেন। কিন্তু তালিকায় নাম থাকলেও তৃণমূলের ব্লক সভাপতি হিসাবে সরকারি প্রকল্পের বাড়ি নিতে অস্বীকার করেছেন। তার বক্তব্য, কেন্দ্র এই প্রকল্পের টাকা বন্ধ করার পর মুখ্যমন্ত্রী খুব আর্থিক কষ্টের মধ্যেই গরিব মানুষের বাড়ি দিচ্ছেন। আমার জায়গায় কোনো অসহায় এটা পেলেই ভালো হবে। নেতাদের নাম কাটানোর আবেদন নিয়ে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, যে রকম কঠোরভাবে সমীক্ষা হচ্ছে, তাতে অযোগ্যরা এমনিতেই বাদ যাবেন। তাই কে কি আবেদন করলেন, তাতে কিছু আসে যায় না। বরং কঠোরভাবে সমীক্ষা হওয়ার পর তবে নাম কাটানোর আবেদনের বিষয়টা আমরা ভালো চোখে দেখছি না। জেলা প্রশাসনেরই একটি সূত্রে জানা গিয়েছে, যে তালিকা যাচাই চলছে, তা প্রকাশ হয় 2022 এর শেষে। সেই সময়ে নিজেদের অযোগ্য জানিয়ে হুগলিতে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছিল মাত্র 5টি। এখন সংখ্যাটা কয়েক গুণ। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় আবাস যোজনায় স্বচ্ছতা আনতে একাধিক ব্যবস্থা থাকা সত্ত্বেও নানা অনিয়মের আশ্রয় নিয়ে এই সব অযোগ্য উপভোক্তারা থেকে গিয়েছিলেন। যার জেরে 2022-23 অর্থবর্ষ থেকে ওই প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে কেন্দ্র। 2022 এর ডিসেম্বরে তালিকা প্রকাশের আগে বিশেষ গ্রামসভা গুলি যথাযথভাবে না হওয়ায় গ্রামবাসীরা আপত্তি তোলার সুযোগ পাননি। ফলে দুর্নীতি থেকেই গিয়েছিল। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, যারা নাম কাটাচ্ছেন তাদের নাম তালিকায় আসে কি করে, সেটাই তো বড় প্রশ্ন। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, এটা আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল নেতাদের সৎ সাজার নাটক। এ থেকেই বোঝা যাচ্ছে, তৃণমূল দুর্নীতি করেছিল কিনা। পক্ষান্তরে আবাসে কোনো দুর্নীতি বা অনিয়ম ছিল না বলে দাবি করেছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিং রায়। তিনি বলেন, প্রকল্পটিতে অনেক বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। অনেকেই তার মধ্যে নিজের টাকায় বা ধার দেনা করে পাকা বাড়ি করে ফেলেছেন। তাই তালিকাতে নাম থাকলেও তারা বাড়ি পাবেন না। অনেকেই সেটাই জানিয়ে দিচ্ছেন।